একজনও প্রকৃত ভোটারকে, প্রকৃত নাগরিককে এই দেশের বাইরে যেতে দেব না। তৃণমূল এবং বিজেপি এই আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোটের রাজনীতিতে, ভোটের ময়দানে ফয়দা তোলবার চেষ্টা করে। চা শ্রমিকরা মজুরি পাচ্ছে না। ডুয়ার্স কন্যার ৫ তলা থেকে একজন চা শ্রমিক গত পরশুদিন ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সেই যন্ত্রণার কথা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যারা আছে ওখানে তারা জানে। প্রণয়দা, একটা বিষয় দেখা যাচ্ছে, এসআইআর শুনানি শুরু হওয়ার মধ্যে দিয়ে তাবর তাবর ব্যক্তিত্বকে ডাকা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ তাদেরকেও শুনানির জন্য ডাকা হচ্ছে। উভয় অংশের মানুষই কিন্তু সমানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে এই বয়স্ক মানুষদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা কি বলবেন? পুরোটা হয়রানি। আমরা আগেই বলেছি যে এই এসআইআর বড় লোকদের সুবিধা করবে, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের খুবই সমস্যার মুখে পড়বে। আজকের দিনে বাস্তব পরিস্থিতি তাই ফুটে উঠছে। হ্যাঁ, 2-4জন বড় মানুষকে, বিশিষ্ট মানুষকে ডাকছে, বয়সজনিত কারণে যেতে পারছে না। কারণ এসআইআর এর প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে কথা ছিল, প্রশ্ন ছিল। আমরা বলেছি যে বামপন্থী সরকার ছিল, রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে 2002। আজকের দিনে দাঁড়িয়ে কেন মানুষের মধ্যে এই আতঙ্ক তৈরি হচ্ছে? কারণ তৃণমূল এবং বিজেপি এই আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোটের রাজনীতিতে, ভোটের ময়দানে ফয়দা তোলবার চেষ্টা করছে। যে কারণে যে যেন তেন প্রকারে তোমাকে ভয় ভীতিতে রাখাটা হচ্ছে হলো দুটো দলের কাজ। একজন হিন্দু হিন্দু করবে আর একজন মুসলিম মুসলিম করবে। এই করে মানুষের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। আর ভোটের ময়দানে বা আপনাদের দৈনন্দিন জীবনের যে রুটি রুজির প্রশ্ন, সেটা কোথাও গিয়ে হারিয়ে যাবে। আমরা তার চরম বিরোধিতা করছি। আমরা বলছি যে এসআইআর এর নাম করে যে হয়রানি হচ্ছে, এ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আপনি যে প্রজন্মকে বা যে অংশের মানুষকে প্রতিনিধিত্ব করেন, ছাত্র, যুব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের 2002 সালের পরে জন্ম, যাদের সবে 18 বছর হয়েছে, একবার 2024 সালে হয়তো ভোট দিয়েছেন, এই ধরনের প্রচুর যুবক কে আমরা দেখতে পাচ্ছি তাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, তাদের বাবা মায়ের ডকুমেন্ট চাওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে অনেককে ডকুমেন্ট দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাদের পাশে কিভাবে দাঁড়াবেন আপনারা? তাদের এই সমস্যার সময় তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? প্রথম কথা হচ্ছে হলো, আমরা পরিষ্কারভাবে বলছি যে এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারকে কেটে ফেলা যাবে না। এ দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, এই দেশে বড় হয়েছে, তাদেরকে এই ভোটার তালিকায় রাখতে হবে। আমরা এসআইআর সম্পর্কে কি কথা বলেছি? আমরা বলেছি ভুয়ো ভোটার, আমরা বলেছি মৃত ভোটার। যে মৃত ভোটার, যে ভুয়ো ভোটারের ভিত্তি করে মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা দীর্ঘদিন ভোটের রাজনীতিতে ফায়দা তুলে আসছে, ছাপ্পা দেওয়ার থেকে শুরু করে ভূত এসে ভোট দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্মকে হয়রানি করার যে প্রক্রিয়া, আর তার উপরে দাঁড়িয়ে এক ধাপ এগিয়ে গিয়ে এই আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা বলবার চেষ্টা করছে বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে। আমরা পরিষ্কারভাবে বলছি, একজনও প্রকৃত ভোটারকে, প্রকৃত নাগরিককে এই দেশের বাইরে যেতে দেব না। যদি মুরত থাকে, আমরা বলছি এই মুহূর্তে এসএফআই দায়িত্ব সহকারে বলছে যে একজন ছাত্রকেও আর বাংলার মাটিতে ক্যাম্পাসের বাইরে পাঠাতে দেব না, ক্যাম্পাসেই রাখতে হবে। কারণ স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। আমরা আর মমতা ব্যানার্জি, বিজেপি, আরএসএস যেটা চাচ্ছে, শিক্ষাকে একদম লাটে তুলে দিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক করবে, কম টাকার মজুরি করতে পারে তার বন্দোবস্ত করবে, সেই প্রক্রিয়াতে আমরা ব্যারিকেড হয়ে দাঁড়াবো। ঠিক একইভাবে আমাদের দেশের যারা প্রকৃত ভোটার, যেন তেন প্রকারে তাদেরকে হেনস্থা, বর্ডার ওপার করার যে ভাষণবাজি চলছে, তার বিরুদ্ধে এসএফআই তাদের মধ্যখানে ব্যারিকেড হয়ে দাঁড়াবে। আপনারা কি আশঙ্কা করছেন তাহলে এই এসআইআর এ যে সমস্ত যুবকদের নাম বাদ যেতে পারে বা যদি যায়, তাদের উচ্চশিক্ষায় প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা করছেন? কারণ আপনি বললেন ক্যাম্পাসের মধ্যেই তাদের রাখতে হবে। ক্যাম্পাসে উচ্চশিক্ষায় তো প্রভাব পড়েছে, লাটে তুলে দিয়েছে শিক্ষার ব্যবস্থাটাকে। 2011 এবং 2014, তার উপরে এনইপি 2020, যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী চাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণের যে প্রক্রিয়া শুরু করেছে, গরিব মানুষের হাতে শিক্ষা থাকবে না, বড়লোকের হাতে শিক্ষা থাকবে, ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিও রাজ্যে ঘুরপথে এনইপি লাগু করছে। মমতা ব্যানার্জিও 8,000 প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে, সেখানে মন্দির মসজিদের রাজনীতি ঢুকাচ্ছে।
দুজনই যেটা সব থেকে বেশি ভয় পায় সেটা হচ্ছে শিক্ষাকে, ছাত্র সমাজকে। আর আমরা এসএফআই দায়িত্ব নিয়ে বলছি এই বাংলার শিক্ষাকে বাঁচাতে, এই বাংলার ছাত্র সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম, আজকের প্রজন্ম শুধু নয়, পরের প্রজন্মকে যারা আজকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করছে তাদেরকেও রক্ষা করবার জন্য যা যা করা দরকার, যে যে আন্দোলনের প্রক্রিয়ায় যাওয়া দরকার, আমরা সেই পথেই যাব। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি আশঙ্কা করছেন এসআইআর এ নাম বাদ যাওয়া যুবকদের, শিক্ষিত যুবকদের উচ্চশিক্ষায় তাদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে যদি কোনো ব্যক্তির নাম বাদ যায়, এসআইআর এ ভোটার কার্ড নেই, 2002 সালে তালিকায় নাম নেই, তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে, এই আশঙ্কা করছেন কি আপনারা? স্বাভাবিক হয়রানি, ভয় ভীতি। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী যে প্রক্রিয়ায়, নরেন্দ্র মোদী আরএসএস যে প্রক্রিয়ায় এসআইআর করার ফলে মধ্য দিয়ে মানুষের মধ্যে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করে ভোটের রাজনীতিতে ফয়দা তোলবার চেষ্টা করছে, ফয়দা তুলতে চাচ্ছে। স্বাভাবিকভাবেই একজন সাধারণ ছেলে মেয়ে, সাধারণ নাগরিক যদি হঠাৎ করে ভোটার লিস্টের নাম বাদ যায় আতঙ্কিত হবে। যে আতঙ্কিত, যে ভয়কে দেখিয়ে কাজে লাগিয়ে এরা ভোটে জিতবার চেষ্টা করছে, আমরা সেটা হতে দেব না। উত্তরবঙ্গের কি অবস্থা? আপনি যেহেতু নিজে একজন উত্তরবঙ্গের ছেলে, সেই হিসেবে উত্তরবঙ্গে বর্তমানে কি অবস্থা চলছে? উত্তরবঙ্গ লড়াইয়ে আছে, উত্তরবঙ্গ লড়ছে। উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝানো হয়েছে, নানান ডালি ভরা প্রতিশ্রুতির মধ্য দিয়ে উত্তরবঙ্গকে যা দেওয়ার কথা ছিল 2014 থেকে 2011-এ, সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। সেখানে আলাদা দপ্তর করেছে। কি দপ্তর করেছে? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছে। সেই দপ্তরের কাজ কি? দিনহাটায় বোমাবাজি, কুচবিহারে বোমাবাজি, গুন্ডাগর্দি ছাড়া আর কি কাজ আছে ওই দপ্তরের? আমরা খুঁজে পাই না। উন্নয়ন মন্ত্রী যতটা কিনা উত্তরবঙ্গের উন্নয়ন করেছে তার থেকে বেশি তৃণমূল নেতাদের উন্নয়ন করেছে, ব্যক্তির উন্নয়ন করেছে, তার নিজের ছেলের উন্নয়ন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে উত্তরবঙ্গের মানুষ যে লড়াইয়ে নেমেছে, এই লড়াই আগামী দিনে বিজেপি তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য উত্তরবঙ্গের মানুষ মুখিয়ে আছে। উত্তরবঙ্গে প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের মার খেয়ে ফিরতে হচ্ছে, অনেকে লাশ হয়ে ফিরছে। প্রথম কথা হচ্ছে হলো 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিল বছরে নরেন্দ্র মোদী। মমতা ব্যানার্জি 2 লাখ চাকরি দেওয়ার কথা ছিল বছরে। আজকের দিনে দাঁড়িয়ে যদি এই চাকরি, এই কর্মসংস্থান হতো, তাহলে বাংলার বাইরে, বাংলার প্রান্তিক জেলার ছেলে মেয়েদের ভিন রাজ্যে যেতে হতো না। আজকের দিনে ভিন রাজ্যে যাচ্ছে, কারণ হচ্ছে হলো নিজের রাজ্যে, নিজের জেলায় কর্মসংস্থান নেই, রুটি রুজির প্রশ্নে, ভাত কাপড়ের প্রশ্নে বাইরে যাচ্ছে। আজকে ওখানে গিয়ে কিসের জন্য আক্রান্ত হচ্ছে? ভাষার কারণে আক্রান্ত হচ্ছে, বাংলা বলা অপরাধ মনে হচ্ছে, পোশাকের জন্য আক্রান্ত হচ্ছে, খাবারের জন্য আক্রান্ত হচ্ছে। আমরা বলছি মমতা ব্যানার্জি আরএসএস যা ভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। আজকে যদি ভাবুন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার থাকতো আর বাংলার মানুষকে অন্য কোনো প্রান্তে, অন্য কোনো রাজ্যে আক্রান্ত হবে, বাংলার সরকারটা চুপ থাকতো? থাকতো না তো। মমতা ব্যানার্জির ভূমিকা কি? সেই রাজ্যের সরকারকে চিঠি লিখে জানতে চেয়েছে, জবাব চেয়েছে যে আপনি আমার রাজ্যের একজন নাগরিককে কেন পেটাচ্ছেন, পিটিয়ে খুন করছেন কেন? চাচ্ছে না, মুরদ নেই। কারণ মমতা ব্যানার্জি এবং আরএসএস যা বলছে তাই করছে। আরএসএস এর রাজনীতি মমতা ব্যানার্জি খেলছে, স্বাভাবিকভাবে তাই হওয়ার হচ্ছে। উত্তরবঙ্গের বললেন যে পরিযায়ী শ্রমিক, উত্তরবঙ্গের বর্তমান অবস্থাটা কি জানেন? ডুয়ার্স উৎসব চলছে, মমতা ব্যানার্জি ঘাটা করে ডুয়ার্স উৎসব করছে। সেই ডুয়ার্স উৎসব যেখানে হচ্ছে তার বিপরীত দিকে ডুয়ার্স কন্যা দাঁড় করিয়েছেন, স্বাদের ডুয়ার্স কন্যা, যেখানে গিয়ে উনি মিটিং করেন, ঠান্ডা ঘরে বসেন, উত্তরবঙ্গের পরিবেশ পরিস্থিতি নিয়ে একটু গালগপ্প করে চলে আসেন। বিজেপির নেতারা যায়, চায় পে চর্চা করে, কিন্তু ওখানকার চা শ্রমিকদের হয়ে কথা বলবার মুরুদ হয়নি। সেখানে 5-6 মাস থেকে সেখানকার চা শ্রমিকরা মজুরি পাচ্ছে না। ডুয়ার্স কন্যার 5 তলা থেকে একজন চা শ্রমিক গত পরশুদিন ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সেই যন্ত্রণার কথা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যারা আছে ওখানে তারা জানে, সেই কষ্টের কথা জানে না। কারণ তারা চায় পে চর্চায় মমতা ব্যানার্জির হাওয়াই চটি নিয়ে আলোচনা করবে, মমতা ব্যানার্জির কালীরঘাটের বাড়িতে কি রান্না হলো সেটা নিয়ে আলোচনা করবে, নরেন্দ্র মোদী কত দামি জামা পরে সেটা নিয়ে আলোচনা করবে। কিন্তু চায় পে চর্চায় ডুয়ার্সের চা বাগানের কথা ওঠে না। শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন যে এমএলএ এমপিদের 1 মাসের বেতন প্রয়োজনে চা শ্রমিকদের জন্য দেবেন। শুভেন্দুবাবু নির্বাচিত একজন জনপ্রতিনিধি, এই চা শ্রমিকদের জন্য কথা বলার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির কাজ বিধানসভায়, পার্লামেন্টে গিয়ে
এই রাজ্যের প্রতিনিধি হলে রাজ্যের কথা, দেশের প্রতিনিধি হলে দেশের কথা তুলে ধরার কথা। শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করে দেখবেন যে তার এমএলএরা 21-এর পর থেকে আজকে 25-26 চলছে, এই যে এতগুলো বছর গেল, সামনে বিধানসভা আবার করা নাড়ছে, একদিনের জন্য চা শ্রমিকদের জন্য বিধানসভায় আলোচনা করেছে? করেননি। কারণ তিনি চা শ্রমিকদের প্রতি ওই দরদ ওনার নেই, এটা মিডিয়াতে বলতে হয়, বলে দিয়েছে। আচ্ছা, 1 মাসের যদি বেতন দিয়ে দেয় তাতে চা শ্রমিকদের সমস্যার সমাধান হয়ে যাবে? তারা মজুরি পায় কত? 200 টাকা, 220 টাকা, 250 টাকা। এটা সমস্যার সমাধান? অনেক জায়গায় আরো কম আছে। তাহলে সেই চা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে যদি উনি বিধানসভায় আলোচনা করতেন, বিধানসভায় দাঁড়িয়ে যদি আলোচনা করতেন, কেন্দ্র সরকারকে যদি আলোচনায় ডাকতে বাধ্য করতেন, আজকে মালিক বামপন্থী সরকার ছিল, রাজ্যে বামপন্থী সরকার ছিল, কেন্দ্রে মনমোহন সিং এর সরকার ছিল। এই চা বলাই নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক 6 মাস অন্তর অন্তর হতো। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, হয় কোম্পানি না হয় মালিক পক্ষ বসে আলোচনা করতো কি করা যাবে। শ্রমিকদের ডেকে নেওয়া হতো, তারা কি চায়। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভাবতে পারেন যে দ্বিপাক্ষিক মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার, চা শ্রমিক বসে আলোচনা করে ঠিক করছে? ভাবতে পারবেন না, কারণ এরা লুট করতে চাচ্ছে। চা বাগানের গেটে তালা লাগাবে, স্কুল গেটে তালা লাগাবে, পুরোটাকে হজম করে নিয়ে খেয়ে ফেলার চেষ্টা, নিজেদের আক্ষরিক গোছানোর তাগিদেই এরা যা করার করছে।